এই আন্দোলন কোনো একক ব্যক্তির থেকে আন্দোলন হয় না, গোষ্ঠী থেকে, দল থেকে আন্দোলন হয়। এখন ওই সেই দাবি দাওয়াগুলি যদি সঠিক এবং জেনুইন হয়, ওটা নিশ্চয়ই বিগত সরকারের, নিউজ সরকারের দাবি না, সময়ের দাবি না। তাহলে সেই আন্দোলনগুলা কোথায় গেল? তাহলে আপনারা এখন 3 মাস সময়ের আপনারা মূল্যায়ন করেন, এটা লম্বা খুব বড় সময় না। ফ্রম ডে ওয়ান আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কেননা আপনি আজকের প্রধানমন্ত্রী কে? আজকের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে, একটা জেনারেলের ঘরের সন্তান। সে অনেক কিছু বোঝেন, আর্মির নর্মসও বুঝেন। তারপরে ওনার পিতা রাষ্ট্রপতি হইলেন, তখন হয়তো উনি ছোট ছিলেন, বাট সেই ঘরে বড়। তারপর তার মা যখন 2 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন, 3 টার্ম মানে 3বার প্রধানমন্ত্রী, মোটামুটি 2টা টার্ম, ওনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা ইউনূস সরকারের নাই। সেখানে ইউনূস সরকার যে বীর দর্পে 17 মাস চালাইলো, আপনার তো দেখি 3 মাসেই ইউ আর গেটিং নার্ভাস। কোনো উন্নয়ন তো আমি দেখছি না। সাফল্য কি কিছু দেখতে পান? আমি সাফল্য বলতে তো বললামই যে সাফল্যগুলো দেখলাম এই মুহূর্ত পর্যন্ত। যদি আপনি বলেন, আপনি ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছেন, কৃষি কার্ড দিতে যাচ্ছেন, খাল খনন করছেন, প্রধানমন্ত্রী খুব সিম্পল মানুষের মতো চলছেন, সেটা সব ঠিক আছে সেগুলা। কিন্তু আপনি যদি রাষ্ট্রের বিষয়ে আসেন, আপনার রাষ্ট্রের ফরেন পলিসি দিচ্ছেন, আপনার অর্থনৈতিক পলিসি কি, আপনি গার্মেন্টস কোটা কিভাবে, ফরেন রেমিটেন্স আমি আনবো, আমার ম্যান পাওয়ার কিভাবে যাবে, আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন অ্যাডভান্স বলতেছেন, মোটরসাইকেলের জন্য ট্যাক্স বসেন অ্যাডভান্স বলতেছেন, বাড়াইতেই পারেন, কিন্তু তার সাথে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে এই টাকাটা নিয়ে এর চেয়ে ভালো কি করবেন। সেই ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমরা শুধু ইভেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে ব্যাপারে আমরা কোনো কথা শুনছি না। আমরা মব স্টিল চলমান। মূল্যস্ফীতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই সরকারকে এত বিপুল জনসমর্থন দিয়ে সরকারে বসিয়েছে, তো মূল্যস্ফীতি সহ অর্থনীতির যে বেহাল অবস্থা, সরকার কি যথাযথভাবে অর্থনৈতিক বা অর্থ খাতটা মেরামত করতে পারছে? অর্থনৈতিক আমি ব্যবস্থা সেই কথাটাই তো আপনার বলতেছিলাম, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, কোনো সন্দেহ নাই। এখন এই অর্থনৈতিক অবস্থা যে ভালো না, সেটা আমি আগেও বলছি, এখনও বলছি। যেমন ধরেন ফ্যামিলি কার্ড, আপনি যদি অ্যাট এ গ্লান্স ভাবেন যে একটা মহিলা 2,500-2,500 টাকার একটা কার্ড পাবে, সেটা তার কাছে ভালো, তার কাছে ভালো লাগবে। এইভাবে আপনি ফ্যামিলি কার্ড দেন, কৃষি কার্ড যাই দেন না কেন, আমি বলছি না জিনিসটা খারাপ, আমি বলছি অবশ্যই ভালো। কিন্তু এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এতে তো আপনি নির্ভরশীল বানাচ্ছেন আমাকে, আমি প্রতি মাসে এই টাকাটার আশায় থাকবো। অথচ আপনি যদি একটা জিনিস ভাবেন যে একজনের 2,500 টাকা যদি 100 লোক লাগে, 100 লোককে কিন্তু আমি 2.5 লক্ষ টাকা দিব, কথার কথা, তর্কের খাতির দিব 2.5 লক্ষ টাকা। সরকার যদি চিন্তা করে যে এইরকম ডিপেন্ডেন্ট না রাখে কোন ফ্যামিলিটা ছেলে বা মেয়েকে আমি ট্রেন আপ কইরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ কইরা ম্যান পাওয়ার হিসেবে পাঠাই দিলাম, 2.5 লক্ষ টাকা খরচ কইরা আমি 100 লোকের কার্ড দিলাম না, ফ্যামিলিটা স্বনির্ভর হইল, আবার ওই টাকাটা তুমি আয় করে ফেরত দাও। মানে আমার বক্তব্যটা এরকম যে আপনি কিভাবে আমাদেরকে, এটা কিন্তু কর্মসংস্থান বাড়ানোর একটা জায়গা, প্লাস ফরেন রেমিটেন্স আসা, এটা আমার একটা সাজেশনমূলক। কিন্তু আমি বলি সরকার সাজেশনমূলক নিবে কি নিবে না তার ব্যাপার। এখন এই যে মুদ্রাস্ফীতির কথা, আমার তো ফরেন রেমিটেন্স দরকার, আমার অর্থনৈতিক কাঠামো দরকার, সেই হিসাবে সরকারের কাছ থেকে আমরা কোনো পলিসি এখন পর্যন্ত পাই নাই। আপনি যার জন্য বললাম দ্রব্যমূল্যের দাম বাড়তেছে বা কোনো জিনিসের ট্যাক্স বাড়াইতে পারেন, কিন্তু এটা ব্যাখ্যা দিতে হয় যে ওইটা বাড়াইয়া যে বাড়তি টাকাটা আসবে সেটাতে আমরা ভালো কি করব। এই ভালো কি করব জানলে তখন মানুষ খুশি হয়, কিন্তু ভালো কি করব যদি আপনি ফ্যামিলি কার্ড দেন, ওটা খুশি হবে না। কেন হবে না? ফ্যামিলি কার্ড বিলে করবে কারা? অফকোর্স ওই দলের লোক। যাবে কোথায় এটা বলার অপেক্ষা রাখেন, আপনি মুখে যাই বলেন না কেন। এখন একটা ছোট্ট বিষয় আমি বলি যে এই সরকার অনেকগুলা অধ্যাদেশ বাতিল করছেন, তার ভিতরে কিন্তু বিচার বিভাগের সেপারেশন যেটা সচিবালয় হয়েছিল সেই অধ্যাদেশটাকেও বাতিল করছেন। ডিমেরিটটা কেন বলতেছি, এটা তারা কেন করছেন, তাদের পলিসি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে সেই কথাটা আমি আপনাকে বলি। আপনি জানেন, আমি জানি, রতন ভাইও জানেন, অজ্ঞাতনামা আসামি দিয়া মামলা হয়েছে। এই বিএনপির, এই আওয়ামী লীগের সময় বিএনপির বিরুদ্ধে করছে, বিএনপির সময় আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি করুক আর যাই করুক মামলা করছে। এফআইআর ভিতরে বড় বড় নেতা মন্ত্রীর নাম লেখার পরে, 150-200 নাম লেখার পরে অজ্ঞাতনামা 2000। ডিমেরিটসটা কোথায় সেটা বলছি। কোর্ট থেকে একটা মামলায় একটা লোক জামিন নিয়ে আসলো, সেই বেইল বন্ড চলে গেল জেলখানায়। জেলখানায় চলে যাওয়ার পর জেলখানার থেকে নাকি এসপি সাহেবকে ফোন করে, এসপি সাহেব থানার ওসি সাহেবকে ফোন করে। আচ্ছা, তারপরে কি হয়? দর কষাকষি, কি অজ্ঞাতনামা মামলায় ঢুকাই দিব তোমাকে। এখন অজ্ঞাতনামা মানে কি?
এফআইআর 200 লোকের নাম আছে, আরো অজ্ঞাতনামা 500, এভাবে লেখা থাকে, দেখছেন নিশ্চয়ই রতন ভাই, অজ্ঞাতনামা 500 থাকে। আপনি অজ্ঞাতনামায় ঢুকেন। একটা করা উচিত যে জামিন হওয়ার পর অন্য কোনো অজ্ঞাতনামা মামলায় যদি এফআইআর নাম থাকে তাকে যাতে আটকাইতে পারে, কিন্তু এফআইআর যদি নাম না থাকে অজ্ঞাতনামা টার্মে, তাহলে কিন্তু দেশের 18 কোটি লোকে আসামি। কেন আসামি? যে অজ্ঞাতনামা হিসাবে আমি তাকে জেলে নিতে পারবো, অজ্ঞাতনামা হিসাবে আপনাকে জেলে নিতে পারবো। সুতরাং এই টার্মটা থাকতে পারবে না। কোনো লোকের যদি গ্রেফতার আবার দেখাইতে হয় তাহলে যে কোনো এফআইআরে তার নামটা থাকতে হবে, কিন্তু অজ্ঞাতনামা 500 কোটায় তাকে ঢুকবেন, এই দর কষাকষি চলতেছে অলমোস্ট সব থানায়। সেইটা আমি আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাটলিস্ট মব বন্ধ করতে পারেন না, এইটা পারেন না, সেইটা পারেন না, কিন্তু কোর্ট থেকে যখন জামিন হয়ে যায় তখন অজ্ঞাতনামা আসামির তালিকায় যেখানে এফআইআরে তার নাম নাই, এরকম কোনো মামলায় যাতে তাকে গ্রেফতার দেখানো না হয়, এই দর কষাকষি না। এখনো জামিন পাওয়ার পর আজকে 4, 5, 7 দিন হয়েছে জেলখানা থেকে সে বের হচ্ছে না। আচ্ছা। কেন বের হচ্ছে না? ওই আটকে রাখা হয়েছে, অজ্ঞাতনামা বলতে পারি টাকার বার্গেনিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, সুতরাং ধন্যবাদ। সেইটা আমি আজকে এই বার্তাটা জাতিকে দিয়ে দিলাম। ধন্যবাদ। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আবহাওয়ারা দেখি যদি আমার সামনে এই জিনিসটা উত্থাপন না হয়, এই উত্থাপনটা কারা করে? বিরোধী দল। রতন ভাই, আরো একটা কথা বলি আপনার সাথে add করি। Please. আমি ইচ্ছা করলে কিন্তু থানার ওসির নাম বলতে পারতাম, আমি শুধু তার তার ভালোর জন্য আমি নামটা বললাম না, কারণ এই মামলাটা আমার হাত দিয়ে হয়েছে এবং সে জামিন পাইছে, আজকে জেল গেটে গিয়ে পৌঁছেছে, এখনো সে বের হয় নাই। এটা কেন বললাম? ওই কষ্টে আপনি কিন্তু অজ্ঞাতনামা ভয় দেখাচ্ছেন তাকে। যদি দেখাইতেন যে অন্য একটা থানার মামলার এফআইআর তার নাম আছে, তাও বোঝা যাইতো। আপনি অজ্ঞাতনামা দেখাচ্ছেন, মানে কিন্তু এই- আমার মনে হচ্ছে কি আমি এই থানার সরকার নামটা, এই ওসির নামটা পলিসিতে বলি নাই নিজেকে অ্যাডপ্ট ইচ্ছা করে। করছে, আমার মনে হয় না। যদি এটা করে থাকে আমি সরকারের কথা বলছি না, এটা তো সিস্টেমের কথা কিন্তু বলছি। প্রশাসনে এই এটা ঘটনা তো- ঘটছে। আপনি- এই সিস্টেমের এটা তো আপনি জন্য জানবেন তো না। সরকারের সিস্টেম। যদি এটি বলি এটা 30 সরকার টাকা- সিস্টেম না, এটা হলো আপনি আটকে আপনি এটা করতেছেন। না, তাহলে পুলিশকে কি আমি একুশ করে তা পুলিশের বিরুদ্ধে আমাকে বলতে হবে? হ্যাঁ, সেটাই আমি বলতেছি। সেইখানে পুলিশ যদি মনে করে তার নিজস্ব পকেট বাড়ি করার জন্য সুতরাং- বা 3টা মামলার ভয় দেখিয়ে তার জেলখানায় বেল পরিবারকে, গেছে, আপনি ছেড়ে দিবেন না তারে। তার পরিবারকে কাছ থেকে বাড়তি কোনো মানে আপনি এখানে মানে কি বলবো অন্য কিছু নিতে চাচ্ছেন আপনি, এটা তো অবশ্যই এটা সেটাই তো বলতেছি। সরকার দৃষ্টি, আপনি বেল অর্ডার গেছে, আপনি তাকে ছেড়ে দেন। সরকারের এখন দৃষ্টি দেওয়া পুলিশ উচিত। অ্যাডমিনিস্ট্রেশনের অতীতের কাহিনী আমরা না, জানি, তার তো সেখানে তো রাজ্জাক ভাইয়ের সুশাসন আর অজ্ঞাতনামা এটা মামলা। মামূলক। হ্যাঁ। আমি এটা বল মত প্রকাশের স্বাধীনতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আছে। গণমাধ্যমেও আসে যে পতিত সরকার বা তাদের সমর্থকরা আবার ফিরে আসতে চায় রাজনীতিতে, যদিও আইনে বাধা আছে বা আইন করা হচ্ছে। আপনার কি মনে হয় যে সুযোগটা তারা নিচ্ছে বা সুযোগ তৈরি হচ্ছে তাদের ফিরে আসা রাজনীতিতে? এখানে দুটো বিষয়, একটা যে যে ভাইটা, যে রতন ভাই যে আলাপ করলো, কায়সার আহমেদের মেয়ে, কায়সার আহমেদের মেয়েকে আমি ব্যক্তিগতভাবে চিনি তা না, বাট কায়সার আহমেদকে আমি খুব ভালো করে চিনি। আমার সাথে তার যথেষ্ট যোগাযোগ, মানে দেখা সাক্ষাৎ বহুবার হয়েছে। এখানে মেয়েটা মারা গেছে যেভাবেই মারা যাক, কিন্তু মারা যাওয়ার পর এর যে নেগেটিভ সাইড যেটা সোশ্যাল মিডিয়া আসছে, এটা কীরকম যে একটা জাজমেন্ট দিতেছে যে সে জুলাই সনদে এই করছিল, বিরাট বড় অপরাধ করছে এমন একজন ইয়ের বিরুদ্ধে, যে কারণে আল্লাহর তরফ থেকে এই জাস্টিসটা তার প্রতি আসছে, এই রকম কথাটা বুঝাইতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এটা বুঝাইতে চাচ্ছেন তাদের ভাবা উচিত যে গত 16 বছর কি করছে কেউ না জানে। একটা কথা আছে, কয় ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। সুতরাং তোমরা কি করছো কেউ বলার দরকার নাই, তোমরা নিজেরাই জানো। তোমরা নিজেরা যখন জানো, সেটার জন্য পারলে অনুশোচনা করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যাদের ছত্রছায়া তোমরা করেছো তাদের সিংহভাগ দেশ থেকে পালিয়ে গেছে, মানে নেতৃস্থানীয়। তো নেতৃস্থানীয় দূর থেকে তোমাদেরকে ইশারা ইঙ্গিত যাই করুক, ভিকটিম হইতেছে তোমরা বরং দেশের জনগণের সাথে মিশে যাও, মিশে গিয়ে তোমরা তোমাদের স্টাইল শুরু করো। এইরকম এই সমস্ত নিন্দার কোনো মূল্য নাই। তারা কিন্তু বহাল তবিয়তে আছে। এই যে বিদেশে যারা গেছে তাদের কাছে নাকি শ কোটি টাকা আছে। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, কর্মীদের জন্য কোনো টাকা কি আসে? যারা আজকে নাচছে তাদের জন্য বাইরে থেকে কোনো টাকা তারা পাঠায়? নিশ্চয়ই না। কিন্তু তোমরা যে ভিকটিমটা হইতেছো, এগুলো কইরো না। দেশের মানুষকে, দেশটাকে ভালোবাসো, সবার সাথে মিশে যাও, তোমার রাজনীতিতে সুযোগ পাও তুমি করো। আর আপনি যেটা বলতেছেন রাজনীতি নিষেধ করা হয়েছে, তারা যে তারপরও জড়ো হইতেছে নানান জায়গায়, শুনছি ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, অমুক জায়গায়, এখানে আমার তখন ওই কথাটা চলে আসে। এটা আবার রতন ভাই মনে মনে মাইন্ড করতে পারে যে আমরা মনে করছি যে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা যাতে গণভোটে রাজি হয়েছি, যাতে নির্বাচনটা না পিছায় সেই জন্য রাজি হয়েছে। প্লাস মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলছিলেন তোমরা গণভোটে ভোট দাও,
তারপরে এখন কিন্তু কার্যকর হচ্ছে না, এবং আমি আপাত দৃষ্টিতে মানে দেখতেছিও না। তাহলে কি ওই হায়ের ভিতরে না ছিল? একইভাবে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ কিন্তু নানান জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেছে, এখানেও কি ওই রকম নায়ের ভিতরে হাঁ আছে কিনা, এই প্রশ্ন আমি রাখলাম। না হলে আপনি করে কেমনে? আপনি যদি এত আইন করেন, আইন করে আটকান, সেখানে তো ন্যাচারালি আইন প্রয়োগকারী সংস্থার চলে যাওয়ার কথা, তারা তো যাচ্ছে না, করে কিভাবে? ওনরা তো 16 বছর 10 বছর দাঁড়াইতে পারে নাই, জিজ্ঞেস করেন, আমি তো বানাই বলতেছি না, দাঁড়াইতেই পারেন নাই যেখানে। এবং এটা তাদের ব্যর্থতা বা দোষ বলছি না, কারণ দিন শেষে ভাই জীবনটার তো মায়া আছে, দিন শেষে পরিবারের জন্য তো মায়া আছে। এই রতন ভাই যত কথাই বলুক, এন্ড অফ দ্য ডে তার ফ্যামিলি কিন্তু তার কাছে প্রধান, এবং প্রত্যেকের নিজ নিজ ফ্যামিলি প্রধান, গল্প যে যতই করুক। আর আপনি যদি বলেন যে না আমি দেশকে প্রচণ্ড ভালোবাসি, প্রি কন্ডিশন আপনার ফ্যামিলি লাইফ থাকতে পারবে না। আপনার ফ্যামিলি লাইফ থাকবে, দেশ চালাবেন, এই আগ্নেয়গিরির উপরে বৈশাই দেশ চালাবেন, আবার ফ্যামিলি লাইফ ঠিক রাখবেন? নো। যদি ফ্যামিলি লাইফ ঠিক রাখতে চান, তাহলে আপনি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের মতো প্রাইম মিনিস্টারকে ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন এবং বলবেন আই নিড রেস্ট। রাষ্ট্র চালাইতে হলে আপনাকে ফ্যামিলি লাইফ বিসর্জন দিয়ে লাইফ চালাইতে হবে। আর যদি আপনার ফ্যামিলি বড় হয়ে যায়, রাষ্ট্র আপনার কাছে বড় হবে না, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। আপনি যে 3 মাসের কথা মূল্যায়ন করতে আমাকে বলছেন, তার পাশাপাশি কিন্তু অনেক গুঞ্জন চলছে মন্ত্রী পরিষদের রদবদল। হবে কি হবে না সেটা জানি না, কিন্তু গুঞ্জনটা চলছে। শুধু তাই না, এখানে কারো কারো মন্ত্রী তো হারাতে পারে, কেউ একাধিক মন্ত্রিত্ব আছে সেটা ছুটে যেতে পারে, আবার কিছু নতুন মুখ ঢুকতে পারে। এই যদি নতুন মুখ কিছু ঢোকে এবং কারো মন্ত্রিত্ব যদি হারিয়ে যায়, সেটা কিন্তু একটা বার্তা দিবে। যদি নতুন অ্যাড করতেন, তাইলে শুধু নতুন অ্যাড করেন, তাইলে বোঝা যাবে যে এই মন্ত্রী পরিষদ একটু বড় করা দরকার, তাই অ্যাড করছি। কিন্তু কিছু লোক যদি আপনি সরিয়ে দেন, তাইলে বোঝা যাবে ব্যর্থতা। সেই ব্যর্থতা কি যাকে সরাবেন তার, নাকি ব্যর্থতা সরকার প্রধানের, সেই মূল্যায়নের পরে। এখন আসেন ব্যক্তি পর্যায়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি আমি ব্যক্তি হিসাবে দেখি, সে ধরেন তার অনেকগুলা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো খুব বড় আকারে দিয়েছে তা না, চলনে বলনে ছিল। যেমন ধরেন নির্বাচন আগে বলেছিল ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, তারপরে খাল খনন করবেন, আরও বিভিন্ন কার্ড দেওয়ার কথা। কিন্তু যদি আপনি সরকার প্রধান হিসাবে দেখেন, রাষ্ট্রের যে অবস্থাটা আমাদের, যেই জ্বলন্ত আগুনের মধ্যে টেক ওভার করছে, তাতে উনি যেভাবে চলছেন সেটা আমার কাছে খুব রিল্যাক্স, খুব ফ্রেশ মুডে যে চলাফেরা করতেছেন, সেটা মানে আমার কাছে মেলে না। কারণ আমরা এমন একটা টার্ময়েল সিচুয়েশনের উপরে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে। কেন মেলে না সেটা বলছি। বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে পরে সব ঠিক হয়ে যাবে। মবের রাজা ইউনূস সাহেব, এটা গত 18 মাস আমরা শুনেছি। এই সরকার আসলে মব বলতে কিছু থাকবে না, আমাদের বর্তমান সরকারের দায়িত্বশীল মন্ত্রী বা ব্যক্তিরা বলেছেন। মব কিন্তু অব্যাহত। আপনি কুষ্টিয়ায় পীর সাহেবকে পিটিয়ে মারছে, আজকে দেখলাম আশুলিয়ায় কোথায় যেন একেবারে বিশাল, একেবারে প্রকাশ্য দিবালোকে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে, শাহালির মাজারেও গোলাগুলি হচ্ছে। তারপরে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণের কাহিনী এবং নিজেদের মধ্যে যে মারামারি, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যেটা আপনি আইনের আওতায় যাবেন না, যেমন ধরেন তারেক রহমান বা প্রধানমন্ত্রী সাহেব নিয়ে কটূক্তি করেছিল এই যে কিছুদিন আগে একজন নেতা, তো কটূক্তি করার পর কিন্তু নেতার বাড়ির সামনে গিয়ে মব হয়েছে, জুতা নিক্ষেপ হয়েছে। বিষয়টা তো তা না, হওয়ার কথা ছিল কটূক্তি করাটা কি ধরনের অপরাধ, অপরাধ হলে তাই তাকে আপনি আইনের আওতায় আনবেন। কিন্তু সেখানে কর্মী গিয়ে এটা করবে, সেটা তো সঠিক নয়। তাহলে ইউনূস সাহেবের সময় যে কবর থেকে লাশ তুলে হত্যা করা হলো, সেই পোড়ানো হইল, সেই ইউনূস সাহেব চলে গেছে, মবের ঘটনা রয়ে গেছে, সেই আসামি গ্রেপ্তার করা কি নিষেধ? নিষেধ তো না, কিন্তু করেনি সরকার, এখন পর্যন্ত আমরা পাই নাই। প্লাস কুষ্টিয়ার পীর সাহেবকে পিটিয়ে মারলো, কথিত পীর সাহেব হোক, তথাকথিত হোক, কিংবা যেভাবেই হোক, আপনি পিটিয়ে মেরেছেন, তাহলে মব তো যায়নি। আপনি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর যেটা বলেছিলেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তার কিছুই তো ঠিক হয়নি, আমি দেখতেছি। এরপরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনো বলার মতো উন্নতি হয়নি বলার মতো, আমি তো দেখি একজন আমাকে বলছিল এক টকশোতে গিয়ে যে এখন তো আয়নাঘর নাই, এখন তো অমুক নাই।
তখন আমি বললাম, আয়নাগর নাই মানে কি? যারা আয়নাগর বানাইছিল তাদেরকে সরাই দেওয়ার মানেই তো এগুলা নাই। এটা তো আপনাদের উন্নয়ন না। অর্থাৎ একটা অপশক্তি সরাই দিচ্ছি, আর সরাই মিলে সবাই সরানোর পরে খারাপ খারাপ মানুষটাকে সরাই দেওয়ার পর সাথে সাথে খারাপ কর্মগুলা থেমে গেছে। এটার মানে তো আমি উন্নয়ন করিনি। আচ্ছা, আপনি এ তো আমি গেল আইন উন্নয়ন শৃঙ্খলা করতে গেলে পরিস্থিতি, অর্থনীতি বা হ্যাঁ, এবার আসতেছি। জুলাই সনদ এইসব এরপরে আপনি আসেন পার্লামেন্টে, আমরা কি দেখলাম? সংসদ অধিবেশন শেষ হয়ে গেল একটা। সংসদ অধিবেশন শুধুই আলাপ হয়েছে রাজাকার, মুক্তিযোদ্ধা, গুপ্ত সুপ্ত ইত্যাদি ইত্যাদি। যেখানে পার্লামেন্টে ঘরে বাইরে সব জায়গায় বলা হয়েছে জুলাই সনদ নিয়ে, নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। আবার দায়িত্বশীল ব্যক্তি বলছেন গণভোটে স্বাক্ষর না করলে নির্বাচন হইতো না। তার মানে কি? আপনারা জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার চেয়ে ট্র্যাজিক বিষয় হলো বিরোধী দলে জামাতের আজকে 68টা সিট, তার সাথে মহিলা সংরক্ষিত আসন পেয়েছে 8টা, 76টা আসন পেয়ে তাদেরও কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমি দেখি না। যে তারা একবার পার্লামেন্ট উচ্চারণ করে নাই যে কি, যে আপনারা যে এই কথাগুলো বলতেছেন যে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, কিংবা নির্বাচন নিয়ে বাহানা করবে সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জাতির সাথে আপনাদের প্রতারণা কিনা? যদি হয়ে থাকে করলেন কেন? এই আলোচনাটা সংসদে উত্থাপন করা যেত। নাকি তারাও স্রোতে গা ভাসাই দিছে, আমি 76টা সিট পেয়েছি, আমার ওই বাসায় জাতীয় পতাকা উঠতেছে বিরোধী দলের নেতা হিসেবে, আই উইল এনজয় দ্য টাইম। এটা তো আপনাদের জন্য এই জন্য তো ভোট দেওয়া হয়নি। এবং যারা পার্লামেন্টে আছেন তারা একবারও পরিষ্কার করে বলতে পারেননি জনগণ তাদেরকে ভোট দিছিল কেন। জনগণ যে জন্য ভোট দিছে সেগুলো আপনারা ডিনাই করছেন, সেগুলোকে আপনারা অস্বীকার করছেন। তাহলে আপনাকে ভোট দিল কিসের জন্যে? যদি বলেন আপনার নির্বাচনী ইশতেহারও যদি আইসা থাকে, আজকে যারা ক্ষমতায় 2/3 মেজরিটি পেয়েছেন, সেখানে আপনার যে ইয়ে ছিল 31 দফা, সেখানেও তো সংবিধান সংস্কারের কথা বলা ছিল, সংবিধান সংস্কারের জন্য কমিশন বানাবেন, গঠন করবেন, সেটাও তো আপনি করেননি। তাহলে আমি দেখব কি? এরপরে যদি আসেন 3 মাস পার হয়ে গেল, কেউ কেউ বলেন সরকারের 3 মাস তো খুব লম্বা সময় না। অফকোর্স নট। আমি ব্যক্তিগতভাবে এটা মানতেই রাজি না। কেন বলছি? যেই আগুনের উপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে দাঁড়াইল, ওত নিল 8 তারিখ, তার 3 দিন পর থেকে আমরা আন্দোলন দেখলাম। একটা বারো তো কেউ প্রশ্ন করেন নাই তখন এরকম অবস্থায় তাকে সময় দেওয়া হোক। প্রত্যেকেই বলছেন এ সরকার কি করছে, এ সরকার কি করছে, এই মব ভায়োলেন্স হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং 150-200 আন্দোলন হয়েছে গত 17-18 মাসে।